আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আমি এখন যন্ত্রপাতি নিয়ে বসে আছি। আর এখন আমরা বসে রয়েছি একটা আদার প্রজেক্টে। আপনারা হয়তো গত 4 মাস আগে আমাদেরকে দেখেছিলেন ফরিদপুরের মধুখালীর আলগাপাড়ায়। আমাদের আবুল হাসান মিলন ভাইয়ের আদার প্রজেক্টে আমরা এসেছিলাম, এবং তখন কিন্তু একেবারে পূর্ণ ম্যাচুরিটি ছিল না এই প্রজেক্টের। এখন 10 মাস বয়স চলছে। আমরা এই কারণে আজকে চলে এসেছি একবারে অন ক্যামেরাতে একটা আদা থেকে, মানে একটা টুকরা থেকে, যে উনি এখানে যে 50 গ্রামের টুকরা দিয়েছিলেন, সেই একটা বা দুইটা বা তিনটা টোটাল মিলে 50 গ্রাম। তো সেখান থেকে আসলে কেমন হলো সেটা একটু আমরা দেখাবো আপনাদেরকে। তো এখানে যে কোনো একটা থেকে আমরা দেখানোর চেষ্টা করব। তো আমি দেখি আসলে কোনটাতে দেখানো যায়, আমি একটু চেষ্টা করব। আর এটা যদিও আমার পূর্ব অভিজ্ঞতা নাই, আমি একটা কাজ করি, আমি নিজে তুলতে গেলে ব্যাপারটা কেমন এলোমেলো অগোছালো হয়ে যাবে। আমি একটু ভাইকে ডেকে নিই। ভাইজান একটু একটু এদিকে আসেন, আমাকে একটু হেল্প করেন। হ্যাঁ, সমস্যা নেই ভাই। হ্যাঁ, আপনি তো বোধহয় আসলে ওখানে পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারে ছিলেন, গাছ কাটাকাটি চলছে না? আচ্ছা, একটু একটু আমাকে একটু এখান থেকে এই 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 যে কোনো একটা ব্যাগ থেকে আমাকে একটু দেখান তো, আমাদের দর্শকদের একটু আমরা দেখাই আদার কেমন ফলন। হ্যাঁ হ্যাঁ, একটু কাইন্ডলি কোনটা লাগবে এটার জন্য? এইটা থেকে পুরো ভেঙে দিই। হ্যাঁ, বস্তাটা মাটি দিয়ে একবার পুরো ভেঙে দিই। আচ্ছা, আচ্ছা, ব্যাস, এটা তো আরও তাহলে ইজি একটা ব্যাপার। হ্যাঁ, অনেক ইজি একটা ব্যাপার। আমরা একটু দেখাই, এইখানে একটু দেখাই, এই পরিবেশটাকে দেখাই। হ্যাঁ, বাহ, দারুণ সুন্দর হয়েছে তো, মাশাআল্লাহ। আচ্ছা, আমি একটু এগিয়ে আসি। এক খণ্ড, এক খণ্ড। আচ্ছা, আপনার আদার বয়স তো এখন 10 মাস চলে, পুরো ম্যাচিউর। মানে এই সময়ে আমরা বলতেই পারি যে স্বাভাবিকভাবে এখন যে ফলনটা আমরা পাবো এইটাই আমরা প্রত্যাশা করব, তাই না? আশা করতেছি। আচ্ছা, এটাই আমরা যে কোনো প্রজেক্ট থেকেই এই ব্যাপারটা প্রত্যাশা করতে পারবো। কয়েকটা খণ্ড আমরা পাচ্ছি। আচ্ছা, ব্যাস, দারুণ দারুণ। আর ছোট ছোট টুকরো আছে। আচ্ছা, আদার মূলত যতটুকু আমরা এখনো তো ওজন করে দেখতে পারিনি। হ্যাঁ, ওজন করে দেখবো, বাট এইটাতে যতটুকু আমরা দেখছি মাশাআল্লাহ, আমরা কি সন্তুষ্টিজনক মনে করছি কিনা? আলহামদুলিল্লাহ ভাই, মানে সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে যেটা দিবে সেটার উপর শুকরিয়া আদায় করা উচিত। কারণ এবছরের আবহাওয়া আমাদের আদা চাষের জন্য অনুকূলে ছিল না, আমাদের প্রতিকূলে ছিল। তারপরও যে আল্লাহর শুকরিয়া যে আমরা এক বস্তায়, আমার তো মনে হয় আপনি যেটা ধরে রাখছেন 1 কেজির উপরে যাবে। আচ্ছা, যাই হোক, আমরা মনে হওয়ার ব্যাপারে থাকবো না। আমরা মিটার আছে, যন্ত্রপাতি আছে। হ্যাঁ, মিটার আছে, একটু কষ্ট করে আমরা দেখি। হ্যাঁ। আচ্ছা, তার আগে একটা কথা, এখানে অনেক মাটি লেগে আছে। হ্যাঁ, মাটিটা একটু ধুইতে পারি আমরা? ধুইতে পারি, হ্যাঁ। এটা ধুয়ে একবারে নিট আমরা যেটা দেখাবো ওইটাই। আচ্ছা, সমস্যা নেই, তাহলে যেটা আমরা দেখাবো। হ্যাঁ, আমি এটা ঠিক করি। এইটার ভিতরেই তাহলে আমরা পানিটা দেই। হ্যাঁ, মগ আছে বোধহয় এখানে। আচ্ছা, মোটামুটি আমরা যতটা সম্ভব পরিষ্কার করে নেব, যাতে করে আমরা একদম নিট ওজনটা দেখাইতে পারি। এটা তো তোলার সময় অনেক টুকরা হয়ে গেছে ভাই। হ্যাঁ, ভেঙে গেছে, কারণ টুকরা একদম বড় সাইজ তো বড় বড় হয়েছে, এমনি ভেঙে গেছে, ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আচ্ছা, একটু দেখাই যে এই যদি এখানে একটু দেখাই, এই যে এই ভাঙার ব্যাপারটা, হ্যাঁ, এরকম মানে অনেক টুকরা থেকে এরকম ভেঙে যাচ্ছে। ভাঙবেই, কারণ আদাটা যখন হয় তখন বড় চাক হলে যখন উঠাতে যাবেন তখন ভাঙবেই। আচ্ছা, আর এটা তো অনেক লুজ মাটি থাকে। লুজ মাটি। আচ্ছা, তো আমরা আদার যদি এই পরিষ্কার করতে করতে একটু এটার পরিচর্যার ব্যাপারে যদি কথা বলি, আসলে এই যে পুরো একটা প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত উঠালেন, কি কি সমস্যা পেলেন এখানে, আর কি রকম পরিচর্যা করতে হয় বলে মনে করছেন? পরিচর্যা আসলে মাটিটা প্রস্তুত করার পরে যখন আমরা আদার বীজটা বসাবো, বীজ যখন এসে মাটির থেকে বেরোবে তখনই হালকা পাতলা পরিচর্যার ভিতরে আগাছাগুলো পরিষ্কার করতে হবে। আচ্ছা, আর সময় মতো একটু কীটনাশক দিতে হবে যাতে রোগ ব্যাধি না আসে। আচ্ছা, কিন্তু এবছর আমাদের আসলেই আবহাওয়া অনুকূলে না থাকার কারণে আদার বেশ কিছু রোগ আমরা লক্ষ্য করছি। সেজন্য আমাদের আদার ফলন, আচ্ছা, ভিতরে আর আছে কিনা একটু চেক করি।
পানিটা ফেলে দিই আমরা এখন। আচ্ছা, এবার আমরা ওটার উপরে, হ্যাঁ, তারপরে যেটা বলছিলাম যে আসলে এইবার তো অতিবৃষ্টি, সেক্ষেত্রে কি মানে আদা পচে যাওয়ার ব্যাপারটা কেমন লক্ষ্য করলেন? গাছের রোগ যেটা, আদা গাছে সাধারণত 3টা রোগ হয়। একটা হলো আপনার পাতা হলুদ হয়ে যায়, আর একটা হলো এক ধরনের পোকা আছে, সেই পোকা আদার পাতা খেয়ে ফেলে, আদার পাতা মিষ্টি খেয়ে ফেলে। আর একটা হলো গাছে পচন লাগে। এই পচন লাগার কারণেই আপনার এই উৎপাদন ঘাটতি আসবে, কারণ উৎপাদন ব্যাহত হবে। আবার এই বছরে অতিবৃষ্টির কারণে এই রোগটাই আমাদের বেশি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরেও আমরা কেমন ফলন হলো একটু দেখি, তারপরে আরো কথা বলি। এই যে এখানে আছে মিটার আছে, আর জিরোটা করে দেন এই পাশ থেকে। হ্যাঁ, 0 হয়েছে। এখন আপনার হাতে এক টুকরা আছে, এটা দেন। আমার হাতে এখানে আরো কিছু আছে, এই যে টুকরা টুকরা ভেঙে গেছে উঠাইতে সময়, কারণ বস্তা ফেলছি তো আমি, অনেক ভেঙে গেছে। তো মাশাআল্লাহ, তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে আরেকটু ছোট টুকরা আছে। আমাদের এই অতিবৃষ্টির কারণেও ফলন যে 1 কেজির উপরে গেছে, এটা শুকরিয়া। এইখানে হচ্ছে 1 কেজি 117-18 গ্রাম, তার মানে হচ্ছে 1100 গ্রাম ধরতে পারি, 1100 গ্রাম ধরতে পারি আমরা। আচ্ছা, এখন এই যে 1100 গ্রাম, আমরা এখান থেকে 1 কেজি ধরি নাকি? 1 কেজি ধরি। আচ্ছা, এই 1 কেজির এখন মূল্য কত? 1 কেজি এখন আমাদের বাজারে বিক্রি হচ্ছে মনে করেন 150 থেকে 60 টাকা। 150 থেকে 60 টাকা। জি। আমরা এই বস্তার খরচ কতটুকু করেছিলাম? খরচ আমাদের খরচ ছিল 60 থেকে 65 টাকা। 60 থেকে 65 টাকা। আচ্ছা, আমাদের এই আদার টুকরা ছিল কতটুকু জানো? আদা আমরা 50 থেকে 60 গ্রাম পরিমাণ দেওয়া হয়েছে, 3 টুকরা 4 টুকরা 2 টুকরা এইভাবেই দেওয়া হয়েছে প্রতি বস্তায়। তার মানে আমাদের 50-60 গ্রাম আদা দেওয়া হয়েছিল। আমরা ফলন পেলাম হচ্ছে 1 কেজি প্লাস। 1 কেজি প্লাস, 1 কেজি ধরা যায়, যেহেতু এখন তো পানি টানি আছে, ভেজা আছে, শুকাইলে হয়তো 1 কেজি বা ওরকম। তাহলে আমাদের আদা আমরা কত টাকা খরচ করলাম আর কত টাকা আয় করা সম্ভব হচ্ছে, এটা যদি একটু বলতেন। মানে এখনকার যেহেতু আদার বাজার এবছর অনেক কম, কারণ গত বছরে এই সময়ে আদার পাইকারি বাজার ছিল 300-350, কিন্তু সেটা এবার নেমে চলে আসছে। আমাদের বাজারে বিক্রি হচ্ছে মনে করেন 150-60 টাকা। 150-60 টাকা, 50-60 টাকা। তাহলে আমরা 1 কেজি যদি আমরা ধরি, তার মানে 1 কেজির দাম এখন ধরবো 150 টাকা ধরেন। 150 টাকা। 50 টাকা। টোটাল আমাদের বস্তা আছে কত? বস্তা 5000 বস্তা। 5000 বস্তা। 5000 বস্তা আমরা 150 টাকা করে যদি ধরি গড়, একটু কম পাবো বেশিও পাবো, গড় আমরা 150, তাহলে কি 7,50,000 হয় বোধহয়। মানে এই 100 টাকা করে হলে আপনার 5 লক্ষ টাকা, আর 50 টাকা লগে 2.5 লক্ষ টাকা, 7.5 লক্ষ টাকা। আমাদের এখানে টোটাল খরচ হয়েছে কত? আপনি 60 টাকা করে যদি ধরেন তাহলে 3 লক্ষ টাকা খরচ হয়েছে। 3 লক্ষ টাকা। জি। 3 লক্ষ টাকা খরচ, বিক্রি হয়েছে হচ্ছে 7,50,000। তার মানে আমরা 4,50,000 টাকা লভ্যাংশ রাখতে পারি নাকি? এরকমই খরচ বাদ দিলে এরকম একটা থাকে। আচ্ছা, এই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে টোটাল একটা আদার প্রজেক্ট শুরু থেকে মানে একবারে নার্সারি করে একদম শেষ পর্যন্ত যে আসলেন, এখন কি বলবেন যে আদার প্রজেক্টটা আসলে কতটুকু লাভজনক? অবশ্যই আদার প্রজেক্ট লাভজনক, কারণ এই জমিতে অন্য কোনো ফসল হয় না। কারণ এই জমিটা লগে দেখেন বাগানে অনেক গাছ আছে, গাছের নিচে ছায়া থাকে, ছায়ায় কোনো ফসলই হয় না। আদার হলুদ ছাড়া এখানে অন্য কিছু করা সম্ভব না। যেহেতু এই জমিতে অন্য কোনো কিছুই করা যাবে না, সেখানে যদি আমি আদা চাষ করি, আর আদা চাষ করে যদি আমি ওই যে আপনি বললেন যে 7.5 লক্ষ টাকা বিক্রি, 3 লক্ষ টাকা খরচ, তাহলে 4-4.5 লক্ষ টাকা আমাদের প্রফিট। তো এ তো অনেক প্রফিট না। আর আদাটা তো আপনি এমন একটা জিনিস, বস্তায় আপনি বাড়ির আশেপাশে আঙিনার যে কোনো এক সাইড আপনি করতে পারতেছেন। আচ্ছা আচ্ছা। এর জন্য তো আপনার পর্যাপ্ত জায়গার দরকার হয় না। আর আদা ব্যবহার করে না এমন কোন পরিবার বাংলাদেশে নেই। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ হচ্ছে আমরা বাঙালিরা একটু ভোজন রসিক, তো আদা একটু সুন্দর না হইলে আমাদের আসলে প্রত্যেকটা পাকে আদা লাগে। হ্যাঁ, প্রত্যেকটা পাকে আদা লাগে। তো দর্শক, আমরা আজকে কথা বলছিলাম হচ্ছে ফরিদপুরের মধুখালীর আলগাপাড়া থেকে। আচ্ছা, আমাদের সাথে রয়েছেন হচ্ছে আবুল হোসেন মিলন ভাই। আচ্ছা, আমরা এই প্রজেক্টে এসেছিলাম হচ্ছে গত 4 মাস আগে। 4 মাস পরে আমরা আবারও এসেছি আজকে এখনকার যে আপডেট সেটা দেখানোর জন্য, সর্বশেষ আপডেট বলবো আমরা।
এখন সর্বশেষ কেমন ফলন পাওয়া গেল সেটা আপনারা দেখতে পারলেন, এবং আদাটা যে বাণিজ্যিকভাবে কতটুকু লাভজনক সেটাও হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর আপনারা যারা হচ্ছে আদার চাষ করবেন বলে ভাবছেন তাদেরকে আমরা একটা কথাই বলতে চাইবো যে আপনারা শুরুর দিকে অল্প স্বল্প কিছু বস্তা দিয়ে শুরু করেন, তারপরে বুঝেন যে আসলে এটা কতটুকু লাভজনক, এরপর প্রচুর আকারে করতে পারে। আমাদের কিন্তু এখানে 5,000 বস্তা রয়েছে, জি জি, তাই না? শুরুতে কি আপনি 5,000 বস্তা দিয়ে শুরু করছেন নাকি একটু কম টম দিয়ে করছিলেন? আসলেই আমার পরিকল্পনা অনেক আগের থেকে, আমি একটা কৃষি প্রজেক্ট করব, সেই প্রজেক্টের আওতায় এটা আমার করা। আচ্ছা, তা যেহেতু আমার ঢাকার পাশাপাশি, ঢাকায় ব্যবসা বাণিজ্যের পাশাপাশি একটা কিছু করতে হয়, আর লোক দিয়েই করতে হয় আমাকে, সেক্ষেত্রে আমি যদি কম দিয়ে করি তাহলে আমার ঢাকার থেকে আসা যাওয়া এটা ওইভাবে পোষাবে না। এই জন্য আমি স্টার্টিং এ শুরু একটু থেকে বেশি করে করছি। আচ্ছা, এখন আপনি তো বীজ সংগ্রহ করছিলেন বোধহয় কোনো একটা কৃষি অফিসারের বা কৃষি ইসের মাধ্যম দিয়ে, হ্যাঁ, বগুড়া থেকে। এখন আমাদের যারা প্রান্তিক পর্যায়ে কৃষকরা রয়েছেন বা কৃষি উদ্যোক্তারা রয়েছেন তারা সবাই তো ওইভাবে যোগাযোগ করতে পারবে না, তাদেরকে কি আপনি সঠিক জাতের বীজটা দিয়ে মানে সহযোগিতা করতে পারবেন? হ্যাঁ, আমি আসলে যখন বীজটা কালেকশন করছি তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসার, বিভিন্ন চাষির সাথে পরামর্শ করছি যে কোন জাতের বীজটায় আমার ফলন ভালো হবে। কারণ আদা লাগালেই তো আদা হবে না, পরিচর্যা করতে হবে এবং বীজটাও ভালো থাকতে হবে। সেক্ষেত্রে আমরা কৃষি অফিসার আমাকে বলল যে আপনি বাড়ি 2 জাতের আদাটা লাগাইতে পারেন, যেটা আমাদের উদ্ভাবনীয় একটা বীজ, এটার ফলন ভালো, রোগ ব্যাধি একটু কম হয়, পরিচর্যাও মানে সহজ। এরপরে উনি আমাকে এই বাড়ি 2 যে বীজটা আমাকে দিছে, এবং আমার পাশে মধুখালী থানায় আমার এক ভাইও করছিল, ওনার কাছ থেকে আমি বীজটা সংগ্রহ করছি। কারণ এক জায়গাতে এত বীজ পাওয়া কষ্ট, আমি 2 জায়গা থেকে বীজ কালেকশন করছি। 2 জায়গাতে বীজ কালেকশন করে, কারণ আমার অনেক বীজ লাগছে, 5,000 বস্তা অনেক বীজের দরকার। সেই হিসাবে আমি বগুড়ার থেকেও আনছি, আমার স্থানীয়ভাবে ওনারও ওই বগুড়ার থেকে উনি চারাটা এনে বস্তায় করছিল, ওনার বস্তার আদার থেকে আমি বীজ সংগ্রহ করছি। তো 2টা মিলে আমার যে বীজ সংগ্রহ করছি সেই বীজ থেকেই আমার আদা হয়েছে। এখন নতুনরা যারা চাইবে তাদেরকে তো সরবরাহটা করতে পারছে। হ্যাঁ, যেহেতু আমার তো এবছর আমি আরো বেশি করব, কারণ বস্তা, এবং যেহেতু আমাদের একটু জমিও আছে, যে জমিতে অন্য ফসল হয় না, আমি জমিতেও করব। বস্তায় এবছর চেষ্টা থাকবে 10,000-এর উপরে বস্তা করার জন্য, আর জমিতেও করবে, এই জন্য আমার বীজও লাগবে। আর আমার বীজ আমি যেহেতু উৎপাদন করছি, আমি বাইরের থেকে বীজ নিব না, আমার বীজ আমি লাগাবো। আর প্রান্তিক চাষি হন আর নতুন চাষি হন, স্কুলের শিক্ষার্থী হন, গৃহিণী হন, গৃহকর্তা হন, যেই বীজের সন্ধানে অথবা বীজ দরকার হলে আমাকে ফোন দিলে বাজার মূল্যে যেটা বীজ থাকে, বীজের দাম যেটা থাকে, কারণ বীজের দাম আর নর্মাল আদার দাম কখনো এক থাকে না, তারতম্য থাকে। তা আমি আমার যতটুকু সম্ভব সবাইকে দিতে পারবো না, সবাইকে দিতে পারবো না, কারণ চাহিদা যদি বেশি থাকে তাহলে আমাকে সবাইকে আনুপাতিক হারে দিতে হবে। কারো যদি মানে 100 কেজি চাহিদা থাকে, আমি তাকে 100 কেজি না দিলে 50 কেজি আমাকে দিতে হবে তাকে। এইভাবে আমি সবাইকে চেষ্টা করব। আমার বীজটা যেহেতু অনেক কষ্ট করে সংগ্রহ করা ছিল, বীজটা আমার কাছে ভালো মনে হয়েছে, এবং আমি দেখতেছেন যে আদার সাইজটা অনেক মোটা হয়েছে, এটা বেশ মোটা হয়েছে, এবং একটা যে বিয়াটা খণ্ডটা হয়েছে এক একটা অনেক বড় হয়েছে, জাতটা অনেক ভালো আমার কাছে মনে হচ্ছে। এই জন্য আমি বীজ লাগাবো, এবং আমার যারা এই আদা চাষ করতে চায়, ভাই বন্ধু যেটাই বলেন, এরা যদি আমার কাছ থেকে বীজ কালেকশন করতে চায়, আমি বীজের যেটা দাম থাকবে আমি সেইভাবেই তাদেরকে সরবরাহ করব। আচ্ছা, যাই হোক দর্শক, তাহলে আমরা সর্বশেষ যে সার মর্মে আসতে পারি সেটা হচ্ছে বস্তায় আদা চাষ বেশ লাভজনক, বিশেষ করে যাদের পতিত জায়গা রয়েছে তারা চাইলে এই ধরনের আদা চাষ করে, অর্থাৎ মশলাজাতীয় ফসল চাষ করে বাণিজ্যিকভাবে বেশ লাভবান হতে পারবেন। তো সবাই আশা করি বুঝতে পারবেন বিষয়টা। আর যাদের হচ্ছে প্রজেক্ট ভিজিটের প্রয়োজন আছে তারা চাইলে প্রজেক্টও ভিজিট করতে পারেন, একবারে ভিজিট করে নিজে দেখে শুনে বুঝে নেওয়াটাই ভালো, সেটা আরও বেশি ভালো হয়। আর ভাইয়ের ফোন নম্বর আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওনার সাথে যোগাযোগ করে নেবেন। তো ভাই আপনার জন্য দোয়া থাকবে, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।